2-3 বছরের নিচে অভিজ্ঞতা থাকলে তাদের জব হয় না। সেক্ষেত্রে আমি বলবো যাদের ট্যালেন্ট আছে তাদের দেখিয়ে দিলেই কিন্তু তারা পারবে। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। ঘুরে দাঁড়ানোর এই গল্প নামে অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করে থাকি ইউটিভি লাইভ থেকে আপনাদের জন্য, যারা এই অনুষ্ঠানটা সারাদিন ধরে, সারা মাস ধরে, সারা বছর ধরে আপনারা দেখেন। প্রত্যেক সপ্তাহে আমরা এটা প্রচার করি। কেন এই গল্প? এই গল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাজটা করে যাচ্ছি, এক একটা ব্যাচে 90 দিন করে যে অনলাইনে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যেটা বাংলাদেশে আর কেউ করে না, সেই কাজটার আসলে ইম্প্যাক্টটা কী? সেখান থেকে আসলে কোনো গল্প তৈরি হচ্ছে? সেখান থেকে কি মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, স্বপ্ন দেখতে শুরু করেছে, সাহস পাচ্ছে, নাকি এগিয়ে যাচ্ছে? এবং আমরা একেবারে তৃণমূল পর্যায়ের, জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ের এমন সব ছেলে মেয়েদের গল্প এখানে তুলে নিয়ে আসছি, যাদের গল্প আসলে কেউ শুনতে চায় না, যাদের গল্প বলার আসলে কোনো জায়গা নাই, যাদেরকে মানুষ সেই সম্মান দিয়ে এই জায়গাটা তৈরি করে দেয় না। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সেই প্ল্যাটফর্মটা তাদের জন্য তৈরি করে দিয়েছে, যাতে তাদের গল্প শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ শুনতে পারে, বাংলাদেশের 64 জেলার মানুষ শুনতে পারে। সবগুলো আমরা যে কানেক্টেড আছি 492টা উপজেলায়, সবগুলো যাতে শুনতে পারে। তো আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা দেখছেন তাদেরকে উৎসাহিত করা, যে এরকম আপনার যদি একটা গল্প তৈরি হয় বা গল্প বলার পথে আপনি হাঁটতে থাকেন বা একটু একটু করে ঘুরে দাঁড়াতে পারেন, আপনি একদিন এই হট সিটি এসে আপনার গল্প শোনাতে পারবেন। এবং তাতে যেটা হবে সেটা হচ্ছে পুরো বাংলাদেশ আপনাকে চিনবে, আপনার একটা ব্যাপক ব্র্যান্ডিং হয়ে যাবে। যে ব্র্যান্ডিংটা করার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু আমরা এই ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্র্যান্ডিংটা করে দিচ্ছি। সো আর দেরি না করে চলুন, আমরা আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি এসছে, তাদের গল্প শুনি। তারা দুজনেই উদ্যোক্তা জার্নি শুরু করেছেন, একটা জায়গায় এসে পৌঁছেছেন। আমাদের সঙ্গে আছেন বরগুনা থেকে রায়হানা তামান্না। রায়হানা তামান্না আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার গল্প আমরা শুনবো। খুবই হৃদয় বিদারক। আপনারা দেখতে পাচ্ছেন রায়হানা তামান্না কিছুটা ফিজিক্যালি চ্যালেঞ্জড, কথা একটু একটু আটকে যায়, হাতে একটু সমস্যা আছে, বাট তাকে দমাতে পারে নাই। এটাই হচ্ছে এই গল্পের আজকে মূল প্রতিপাদ্য, যে আমাদের চোখ, কান, নাক, কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু আমাদের উছিলার শেষ নাই, এটা নাই, ওইটা নাই, এটা দিয়ে পারি না, ওটা দিয়ে পারি না। কিন্তু তামান্না আজকে এখানে এসে প্রমাণ করলো যে কোনো প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারে না। সে যখন জন্মেছিল তার বাবা মা, আত্মীয় স্বজন ভেবেছিল যে সে মারা গেছে, মানে তার শ্বাস নেই। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে না, সে নড়াচড়া করছে, এবং তার তখন থেকেই কিছু ফিজিক্যাল সমস্যা তৈরি হয়, যেটা আস্তে আস্তে এই জায়গায় নিয়ে আসে। কিন্তু তামান্না থেমে থাকেননি, তিনি লেখাপড়া করেছেন, আমি বলবো অনেকের চেয়ে ভালো রেজাল্ট করেছেন, এবং উদ্যোক্তা হিসেবে নিজের জার্নি শুরু করেছেন বসে না থেকে। আমরা সেই গল্প তামান্নার কাছ থেকে শুনবো। এবং আমাদের সঙ্গে আছেন আরেকজন ভলেন্টিয়ার। আমাদের এই অর্গানাইজেশনটাও একটা ভলেন্টিয়ারিং অর্গানাইজেশন, দীর্ঘদিন ধরে ভলেন্টিয়ারিং করছেন আমাদের সৈকত হোসেন। তিনি মাদারীপুর থেকে এসছেন, তার গল্পটাও আমরা শুনবো। মাত্র 3,500 টাকা দিয়ে তিনি তার উদ্যোক্তা জার্নি শুরু করেছেন। এখন মাসে প্রায় 2 লক্ষাধিক টাকা উনি সেল করেন। কিভাবে এটা সম্ভব হলো, কি এটার জন্য উনি কি কি অ্যাপ্লাই করেছেন, কি কি নিজেকে ব্র্যান্ডিং করেছেন, বিশ্বাসযোগ্যতা তৈরি করেছেন, পণ্যের মানের ক্ষেত্রে উনি কি করেছেন, সেই গল্পগুলো আমরা শুনবো। চলুন তাদের সঙ্গে যাই। প্রথমেই তামান্না, আপনার কাছে যেতে চাই, কেমন আছেন এখন? আমি ভালো আছি। তাহলে একটু ছোট করে যদি বলেন, আমি আপনার কথাগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব যদি আপনি আটকে যান। সেটা হচ্ছে যে আপনার পেছনের গল্পটা তো আমরা জানি যে আপনি
খুবই কষ্ট করে বড় হয়েছেন, লেখাপড়ায়ও আপনার অনেক স্ট্রাগল গেছে। তো কখন আপনার মধ্যে এই ভাবনাটা আসলো যে আমার নিজে কিছু করা উচিত, নিজের একটা পরিচয় তৈরি করা উচিত, বা সেই পরিচয়টা এখানে আসলে করা যাবে? একটা সময় দেখা গেছে আমাদের ফ্যামিলিতে অনেক আর্থিক সমস্যা, যেটা ছিল খাওয়া, মানে আমাদের ঘরে চাল ছিল না। তখন আমার ছোট ভাই জন্ম নেবে আম্মুর গর্ভে, কিন্তু আম্মু খিদে জ্বালা সহ্য করতে না পেরে আমার বড় খালাকে ফোন দেয়। তাকে জানালো যে আমাদের এই অবস্থা, ঘরে খাবার নাই। হ্যাঁ, খালা তখন বললো যে তুই চলে আয় এইখানে। আম্মু বললো আমি যে চলে আসবো, ওরা তো আসে, মানে আমরা এখন কি করা যায়? তারপর আমার খালা তার ড্রাইভারকে দিয়ে ঘরের চাল থেকে শুরু করে সব কিছু পাঠিয়ে দেয়, এবং যেদিন আমার ভাই জন্ম নিয়েছে তার শিশু ডাক্তার দেখানো উচিত। আব্বুর পকেটে 200 টাকা ছিল না যে ডাক্তার দেখাবে। তখন আমার মাথায় আসলো আমি ফ্যামিলির বড় মেয়ে, আমাকে একটা কিছু করতে হবে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য। সেই থেকে তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 3-4 পড়ি। তখনই মাথার মধ্যে আসে যে আমার কিছু একটা করতে হবে। ওকে ওকে। তো তারপরে এই জার্নি অনেক কষ্ট করে হয়। যেমন আমি প্রথম ভাবে আমি জব করবো, মানে উদ্যোগটা কি এটাই আমার জানা ছিল না। তো ভেবেছিলেন আপনি চাকরি করবেন? হ্যাঁ। ওকে। তো আব্বু বললো তোমার চাকরি করতে হবে না, আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তারপর। কিন্তু আমার মাথা তো না চলবে না। তো অনলাইনে অনেকে দেখতাম উদ্যোক্তা জীবন, তো মিনা কার্টুনের আর্টিস্ট ফুজাপু, তার সাথে কথা হয়। সে আমাকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কথা বলে। তো তখনই দেখলাম যে স্যার আপনার একটা ভিডিও, যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবে। সেই ভিডিওটি আমাকে অনেক সাহস যোগাইছে। তখন আমি ভেবেছি না, আমাকে একটা কিছু করতে হবে। তো আব্বুকে বলি যে তুমি আমাকে প্রোডাক্ট কিনে দাও, পাইকারিতে আমি সেল করবো। আব্বু বললে তোমার কাছ থেকে কেন মানুষ কিনবে, তুমি কথা বলতে পারো না, তুমি সবার মতো না। তারপর আব্বুর সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়। তখন আব্বুকে বোঝানোর ব্যর্থ হই। তখন আমার মাথা আসলো রান্না বান্নার চিন্তা। ওকে, রান্না বান্নার চিন্তা আসলো। তো তখন থেকে আমার আইডিয়া আসলো যে ইউটিউব দেখে তো অনেকে অনেক কিছু বানাচ্ছে, আমি কেন পারবো না। তো ইউটিউব থেকে প্রথম মিষ্টি বানানো শুরু হয় স্যার। ওকে স্যার বিশ্বাস করবেন না, প্রথমবারের মতো একটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। তখন আমি সেল পোস্ট দেই,
তারপর রফিক ভাইয়া মাসুদ ভাইয়া আমাকে উৎসাহ দেয়। তো তখন থেকে আমার যাত্রা শুরু, মাত্র 1000 টাকা দিয়ে শুরু করি। 1000 টাকা দিয়ে মিষ্টি বানানো শুরু করলেন? হ্যাঁ। ওকে। তারপর চিন্তা হলো মিষ্টি কেন, আরো কিছু তো হওয়া যায়। তো তারপর যে পুরান ঢাকার বিখ্যাত বাঘরখানি, এটা আনকমন, সবাই হোমমেড দেয় না। তো আমার মাথায় আসলে আমি যদি ভালো মানের হোমমেড কিছু স্বাস্থ্যসম্মত মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে খুবই ভালো হবে। তো বাঘরখানিও বানানো শুরু। আপনার প্রোডাক্ট মূলত কিনে কারা? মানে আমাদের ফাউন্ডেশনের লোকজন কিনে? হ্যাঁ, বেশিরভাগ ফাউন্ডেশনে, কিন্তু খাবারের আইটেম তো ঢাকাতেই হয়, কিন্তু আমার বাঘরখানি পুরো বাংলাদেশেই সেল করতে পারেন। চিন্তা করেন, এই যে একটা সুন্দর নেটওয়ার্ক করে দেওয়া হয়েছে, যার কারণে আপনি চাইলেই পুরো বাংলাদেশে সেল করতে পারছেন। তো আপনার মিষ্টি, বাঘরখানি আর কি কি প্রোডাক্ট? এখন আমার অনেক ধরনের খাবার আছে, যেটা আমি একজন শেফের কোর্স করতে। হ্যাঁ, শেফের কোর্স আপনি করেছেন, জানি। সো কি কি খাবার আপনি এখন বানান? এখন ঘরের খাবার, কেক থেকে শুরু করে পিজা, বার্গার, তারপর ফ্রাইড রাইস। অসাধারণ, মানে আমি স্যালুট টু ইউ। আপনার প্রতিভা, আপনার সাহস, আপনার উদ্যম দেখে আমি মুগ্ধ যে আপনার ফিজিক্যাল সীমাবদ্ধতাকে ছাড়িয়ে গিয়ে আপনি এত খাবার বানানো শিখেছেন এবং একটা কোর্স করেছেন শেফ। যে আমি যেহেতু রাঁধতেই পারি, আমি আরো ভালো করে শিখি, তাই না? এখন কেমন সেল হয় আপনার মাসে? এখন 50 থেকে 70। 50,000-70,000 টাকা সেল হয় মাসে? কোন মাসে তার থেকেও বেশি হয়। আলহামদুলিল্লাহ, আজকের পর থেকে লাখ টাকা সেল হবে, কারণ আজকে আপনাকে অনেকেই চিনলো, জানলো, দেখলো, তাই না? তো আমি শুনবো আমাদের ফাউন্ডেশনের আর কি কি জিনিস আপনার ভালো লেগেছে, কি কি শিখেছেন, সেটা আমি শুনবো। তার আগে আমরা একটু আমাদের সৈকত ভাইয়ের কাছে যেতে চাই। সৈকত ভাই, একটু যদি বলেন কেন মাথায় আসলো? আপনি তো একজন, আমি শুনেছি দীর্ঘদিন ধরে আপনি ভলেন্টিয়ারিং করেন, প্রায় 10 বছরেরও বেশি ধরে, তাই না? হ্যাঁ। তো কখন মাথায় আসলো যে আমার নিজের জন্য একটা কিছু করা দরকার, উদ্যোক্তা হওয়া দরকার, চাকরি বাকরি না করে? এরকম মাথায় কেন আসলো? আসলে আমি এর আগে উদ্যোক্তা হওয়ার আগে বেশ কিছু জায়গাতে চাকরি করেছি এবং আমার ব্যবসাও ছিল। করোনার সময় আমার সেই ব্যবসার জায়গাটা আসলে বন্ধ হয়ে যায়। যেমন একটা অনলাইন কোম্পানির সাথে কাজ করেছি এবং ঢাকা থেকে বেছে বেছে কিছু পণ্য নিয়ে আমি বিভিন্ন দোকানে বিক্রি করতাম। তো করোনা আসার কারণে এটা বন্ধ হয়ে যায়। বেশ কিছুদিন আমার সবকিছু বেকার থাকতে হয়েছে সবকিছু জায়গা থেকে। পরবর্তীতে চিন্তা করলাম যে ভালো এমন কি করা যায়, যেহেতু সারা বাংলাদেশে আমার একটা পরিচিতি আছে স্বেচ্ছাসেবীর কাজ করার জায়গা থেকে, এবং আমি পড়ালেখা শেষ করেছি প্রাণীবিদ্যা নিয়ে, যার ফলে আপনি মাস্টার্স করেছেন? হ্যাঁ, এমএসসি করেছি প্রাণীবিদ্যার উপরে। চিন্তা করলাম সকল প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। এই মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় এবং তার মধ্য দিয়ে আমার কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। তাই এরপরে চাকরির পাশাপাশি মানে করোনার যেই লকডাউনের পরে চাকরিতে যাই, একটা সিঙ্গাপুরি কোম্পানির সাথে কাজ করি এবং এই সময়টাতে আমি কিছু কিনে কাজ করব এটা নিয়ে রিসার্চ শুরু করি। যেমন আমাদের বর্তমানে উপজেলা অ্যাম্বাসেডর শিবচর শাহিন শিকদার ভাইয়ের সহযোগিতায় মৌমাছি এবং মধু গ্রুপের একটা সম্মেলন হয়। সেই জায়গাতে আসলে আমি যাই। যাওয়ার পরে যেমন মধু কেন জমে এবং কেন ফেনা হয়, যে ভালো মন্দ অবশ্যই একটা পণ্য নিয়ে কাজ করবে, এটার ভালো মন্দ অবশ্যই আমার জানতে হবে, কেন কাস্টমারকে আমি কিরকম সেবা দিচ্ছে এবং মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, এই বিষয়টা কিন্তু আগে অবশ্যই আমার জানা দরকার। এরপরে আস্তে আস্তে এই বিষয়টা জানার পরে সম্মেলন থেকে এসে আসলে শুরু করি এবং আমার প্রথম মূলধন ছিল 3,500 টাকা, 3500 টাকা।
এবং ওই জায়গা থেকে যাত্রা শুরু হয়ে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ মাসে লক্ষ লক্ষ টাকা সেল হচ্ছে। এবং প্রথম কাস্টমার ছিল আমাদের মাদারীপুরের বর্তমান জেলা অ্যাম্বাসেডর সুমি আপুর মধ্য দিয়ে হচ্ছে শায়ন অর্গানিকের পথ চলা শুরু হয়। এবং আমাদের ফাউন্ডেশনের আইটি ট্রেনার মেহেদী হাসান শুভ জেলা অ্যাম্বাসেডর, সেও সহযোগিতা করেছে যে কিভাবে কাজ করব, কিভাবে মার্কেটিংটা করব। এবং আমাদের নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন থেকে আমি একটা বিষয়ে বেশি মজা পেয়েছি যে আমার কাস্টমারকে কিভাবে যত্ন নিতে হবে। হ্যাঁ, আমার শায়ন অর্গানিকের যত গ্রাহক আছে সবাই আমার পরিবার। এই পরিবারের মানুষের সাথে অবশ্যই আমার ভালো একটা সম্পর্ক থাকা জরুরি, যেটা হলো আমি বলি সবসময় রিপিট কাস্টমার। রাইট, আলহামদুলিল্লাহ আমার শায়ন অর্গানিকের রিপিট কাস্টমার 90% প্লাস। এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের সেল আসে মিনিমাম 40 থেকে 50%। অসাধারণ। হ্যাঁ, এবং আর একটা মজা, সারা বাংলাদেশে বিক্রি করতে পারে। হ্যাঁ, সারা বাংলাদেশে আমাদের পণ্য কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। এছাড়াও দেশের বাইরে এই পর্যন্ত আরো 20টা দেশে পৌঁছে গেছে শায়ন অর্গানিকের পণ্য। হ্যাঁ, অসাধারণ। এটা একটা বিষয় হচ্ছে মানুষের আস্থা অর্জন করার একটা বিষয়। সেই জায়গাটা নিয়ে আমি সবসময় চিন্তা করি যে মানুষের আস্থা কিভাবে অর্জন করা যায়। এবং স্যার, আপনি হয়তো জেনে খুশি হবেন যে ব্যবসা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং ব্যবসাকে সুন্নত করা হয়েছে। আমি বিক্রিত কোনো ফেরত নেই। এবং এটা করতে গিয়ে একদম শুরুর সময়ে এক ভাই তার আত্মীয়র জন্য 8 কেজি মধু নেয়, মানে আমার যখন একদম শুরুর সময়টা। এবং এই সময়টাতে তাকে আমি কিছু মধু বললো যে আমাকে কিছু মধু খেতে দিবা না, তা আমি ওনাকে 250 গ্রাম মধু হাদিয়া দিলাম। তো ওই মধুটা আমাকে মোটামুটি 4 থেকে 5 মাস পরে ওই মধুটা আমাকে রিটার্ন করে, ফুল মধুটা। মানে একদম প্রথম শুরুর সময়ের একটা বিষয়। এরপরও আমি একবারও বলি নাই যে আমি নিব না, আমি নিছি, ওটা ফেরত নিয়েছি। এবং এই বিষয়টা আমি সবসময় এইভাবে ধারণ করি যে হয়তো তাৎক্ষণিক আমার একটা লস হবে, কিন্তু সারা জীবন কিন্তু একটা সুনাম। অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নাই। এগুলো আমি সবসময় বলি, কাস্টমার রিটার্ন পলিসি, রিপ্লেসমেন্ট, এগুলো ইনভেস্টমেন্ট এবং মার্কেটিং কস্ট, এটা লস না। সো এটাকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি নিজের ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ে যে আপনি সারা বাংলাদেশে সেল করেন, আমাদের ফাউন্ডেশনের মাধ্যমেও যথেষ্ট সেল হয়, বিদেশে করছেন, এটার জন্য আপনি নিজের পরিচিতি কীভাবে তৈরি করেছেন? আচ্ছা, এই জায়গাতে প্রথম পর্যায়ে যখন আমি রেজিস্ট্রেশন করি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে, ওই সময়টা ছিল করোনার শুরুর সময়টা, মানে শুরুর কিছুদিন পরে আমি তখন ঢাকাতে থাকি, বাড্ডাতে থাকি। তাই আমার বন্ধুর একটা হোটেল আছে ওই মেরুলে। তাই ওই সময় আপনার একটা স্যার ভিডিও দেখি, আমি দেখলাম যে ভিডিওটা দেখে যে এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় টানা 90 দিনে। আইটি সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা না থাকলেও মোটামুটিভাবে যতটুকু দরকার হয় আমি নিজে করতে পারি। তাই আর চিন্তা না করে রেজিস্ট্রেশন করে নিলাম। এবং আপনার সেশনগুলো আমি 3 দিন দিনরাত করে শেষ করি, ভিডিও সেশনগুলো ইউটিউবে শেষ করে এরপরে আসলে আমি পরবর্তী পর্যায়গুলো আগাই। এবং একজন মানুষকে কিভাবে লেগে থাকতে হয় এই বিষয়টা কিন্তু নিজের বলার মতো একটি গল্প আমাকে শিখিয়েছে। চলো, অসাধারণ। এমএসসি পাস একজন তরুণ মধু বিক্রি করছে, এটা বাজারে কতটা মানে আপনাকে খারাপ দৃষ্টিতে দেখেছে এটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? প্রথম পর্যায়ে অনেকেই বলছে যে এত পড়ালেখা করছে মধু বিক্রি করতে। হ্যাঁ, এরকম একটা বিষয় যে মানে এখন এইরকমও হয় যে অনেক বন্ধু বা কাছের যারা আছে বা চিনে না, এরকমও হয় যে অনেক দূর থেকে খুঁজে আমাকে বের করে, এটা একটা বিষয়। এরপরে কিছুদিন আগে এই যে পিছনে যে ঈদ গেল, রমজানের ঈদ, আমার এক বন্ধু বলতেছে যে ওর দোকানে গেলাম একটু দেখা করতে, কি না কি বললো, ঘি নিয়ে আসলাম। আমার তো কোনো দরকার নাই ঘিটা, তবে ওর কথার মুগ্ধতায় আমি ঘি নিয়ে আসলাম। তো অবশ্যই আমার যেই পণ্য আছে আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করি, আমার পণ্য ভালো লাগবে না রিটার্ন করবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমার আরেকটা বন্ধু বলতেছে, মানে ঈদের পরে সবাই একসাথে হওয়ার যেই সময়টাতে বললো যে আমরা হয়তো অনেক কিছু করি বা করেছি, কিন্তু শায়ন সৈকত এমন একটা অবস্থানে আছে যে আগামী 20 বছরে এই অবস্থানে আমরা যেতে পারবো না। মানে সারা বাংলাদেশে যেই পরিচিতি বা ভালো কাজের সাথে থাকা অসাধারণ। এবং এটা হচ্ছে আমি যেটা সবসময় বলি যে একটা মানুষের শুরু করতে গেলে অনেকে অনেক কিছু বলে, টেনে ধরে, বদনাম করে, তুচ্ছতাচ্ছিল্য করে,
হালকাভাবে নেয়, কিন্তু আপনি যখন সফলতাটা দেখান যে এখন আপনি মাসে 2 লাখ টাকা সেল করছেন বা আরও বেশি, আজকে থেকে আরও বেশি হবে, তাহলে এর কারণে মানুষের মধ্যে ধারণা পাল্টে যায় আপনার সম্পর্কে। কাজ, সব কিছুর উত্তর কিন্তু কাজ। আমরা অহেতুক মুখ খরচ করি, আমরা সব কিছুর জবাব কিন্তু দিতে পারি কাজ দিয়ে, যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি। আমি আসছি আবার আপনার কাছে, আপনার স্বপ্ন নিয়ে শুনবো। তার আগে তামান্না, আপনাকে আমি বলতে চাই, আপনি খুবই সুন্দর করে কথা বলেন, আমি খেয়াল করলাম। আপনার শব্দগুলো বেরোতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি যেটা বলেন খুবই স্পষ্ট। এটা কিভাবে হলো? স্যার, প্রথম যখন আমি কথা বলা শিখি তখন মানুষ অনেক কথাই বলে, তখন আমি ভয় পেতাম কথা বলার জন্য, কিন্তু নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমাকে অনেক কিছু দিয়েছে। বিশেষ করে আমাদের বরগুনা জেলার রফিকুল ভাইয়া, মাসুদ ভাইয়া, আমাকে কখনোই বুঝতে চায় না যে আমি আর 5টা মানুষের মতো না। আর আমাকে প্রতিদিন সাপোর্ট পাঠ থেকে শুরু করে সব কিছু করা, এখান থেকে আমার কথা বলা জড়তা অনেকটাই আসছে। আগে আমি ভয় পেতাম। আরেকটা কারণ হচ্ছে আমি কবিতা আবৃত্তি শিখছি, তারপর সংবাদ পাঠের কোর্স করছি। ইচ্ছা আছে কথা বলার জড়তা ভালো হয়ে গেলে সংবাদ পাঠ করব। অসাধারণ, আপনার স্বপ্ন পূরণ হোক, এটা আমি চাই। তো আমি এই কোর্স করছি আপুর কাছ থেকে, 2 মাসের কোর্স, এখন রানিং আছে। ভেরি গুড, ভেরি গুড। তো এই ফাউন্ডেশনে আপনি বলছিলেন যে বরগুনা জেলার সবাই আপনাকে খুব সাপোর্ট করে। ডেফিনেটলি আমাদের ফাউন্ডেশনের এটাই হচ্ছে সৌন্দর্য, যে একে অন্যকে সাপোর্ট করবে, উদ্যোক্তা হতে সহায়তা করবে, মার্কেটিংয়ে সহায়তা করবে, নিজে পণ্য কিনবে, আপনাকে কথা বলার সুযোগ দিবে, আপনার পরিচিতি বাড়ানোর সুযোগ দিবে, মিট আপগুলোতে আপনাকে প্রায়োরিটি দিবে। আপনি বলছিলেন আপনাকে দিয়ে শপথ পাঠ করানো হয়, অসাধারণ। তো কি মনে হয়, মানে একজন মেয়ের এই ফাউন্ডেশন থেকে আপনি যদি পারেন একজন উদ্যোক্তা হতে, নিজের একটা পরিচয় তৈরি করতে, এবং আমি দোয়া করি আপনি আরও অনেক এগিয়ে যাবেন, কারণ আপনার মধ্যে ভয়ানক কর্মস্পৃহা আছে। আপনি অন্য মেয়েদেরকে একটু পরামর্শ দেন। আমি মনে করি আপনি রিয়েল এক্সাম্পল অন্যদেরকে পরামর্শ দেওয়ার জন্যে, যে একজন মেয়ে হয়ে এত অসুবিধা থাকা সত্ত্বেও কিভাবে এগিয়ে যেতে হয়, তাদের জন্য আপনি কি বলবেন? স্যার, আমি মনে করি একজন মেয়ের সব কিছু জানা উচিত, সে কাজ করুক বা না করুক, সেই ক্ষেত্রে কারোর হবে না, কারোর প্রতি দুর্বল হবে না। আর নিজের একটা কর্মসংস্থা করাটাই মেন, নিজের একটা পরিচয় তৈরি করা। হ্যাঁ, তোমার বাবার থাক, আমি বলবো যা কিছু আছে থাক, নিজের একটা পরিচয় নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি বলবো সবাই এগিয়ে আসুন, সবাই লেগে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ। আপনার স্বপ্ন কি, কোথায় দেখতে চায় তামান্না 10 বছর পরে? আমার স্বপ্ন হচ্ছে একজন সফল উদ্যোক্তা হব, না হলে শেফ হব। আর আমার কর্মসংস্থা করার ইচ্ছা, যেখানে আমি 20 জন পরিবারদের চালাতে পারব। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আজকাল বাজারে দেখা গেছে যে 2-3 বছরের নিচে অভিজ্ঞতা থাকলে তাদের জব হয় না। সেক্ষেত্রে আমি বলবো যাদের ট্যালেন্ট আছে তাদের দেখিয়ে দিলেই কিন্তু তারা পারবে।
তাহলে আমাদের দেশের এত বেকার হ্যাঁ বেকারত্ব থাকবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আপনার কথা শুনলাম। সৈকত, আপনি যদি একটু বলেন আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি, কোথায় দেখতে চান আপনি নিজেকে? আসলে ভবিষ্যৎ যদি শায়ন অর্গানিকের যেই প্রতিষ্ঠান রয়েছে, এটা আসলে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে সুনাম দেখতে চাই, এবং বাংলাদেশে যারা আছে এবং দেশের বাইরে প্রবাসী যারা আছে, বাংলাদেশের অক্সিজেন, এই মানুষগুলোকে সুস্থ রাখতে চাই। এবং এইটার জন্য আমরা সরাসরি মাঠ পর্যায় থেকে কিন্তু পণ্য সংগ্রহ করি না, যে আমি আরেকজনের থেকে যদি পণ্য সংগ্রহ করি একটা মাধ্যম হয়ে যাবে, এবং তার পণ্যটা কতটুকু খাঁটি হবে এই বিষয়ে কিন্তু একটা গ্যাপ থেকে যায়। যার ফলে আপনি হয়তো স্যার জানেন, গত এক সপ্তাহ ছিলাম আমি সাতক্ষীরাতে আমের জন্য, সারা বাংলাদেশে যাচ্ছে, এবং আপু মিরপুরে থাকে। মিরপুরের ওই দিন আমাদের জেলা সম্মেলন, মানে জেলা অ্যাম্বাসেডারদের যেই সম্মেলন হলো, আমাদের আমি এই টঙ্গী পর্যন্ত লিভ দিয়েছে যে এএসপি হেলাল উদ্দিন ভাই আম নিয়েছে, গতকালকে আম পেয়েছে। সারা বাংলাদেশে আম যাচ্ছে ইনশাল্লাহ, এবং সরাসরি ফরমালিন ছাড়া, কার্বোহাইড্রেট ছাড়া, এবং মানুষকে নিরাপদ খাদ্যটা খাওয়াতে চাই। এবং বর্তমান সময় হচ্ছে অধিকাংশ খাবারের মধ্যে ভেজাল থাকে, হ্যাঁ, ফরমালিন থাকে। সেই জায়গা থেকে যদি মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে পারি, করে সারা বাংলাদেশে যদি মানুষকে ব্যবহার করে সুস্থ রাখা যায়, এটা আসলে মনে করি যে শায়ন অর্গানিকের অনেক বড় একটা চাওয়া বা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি সবসময় যেটা বলি যে পণ্যের মান যদি সঠিক থাকে, দাম ঠিক থাকে, এবং আপনার কাস্টমার কেয়ার, যেটা আপনি বারবার বলছেন, কাস্টমারদের যদি যত্ন নেওয়া হয়, তাহলে আপনার পণ্য বিক্রি হবেই এবং আপনার রিপিট কাস্টমার তৈরি হবে, এবং সেটা দিয়েই একটা প্রতিষ্ঠানে এগিয়ে যায়, তাই না? সো দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। তামান্না এবং সৈকত, আপনাদেরকে, আপনাদের স্বপ্ন পূরণ হোক, এবং আপনারা, আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকের পরে আপনাদের সেল আর বেড়ে যাবে, যেহেতু অনেক মানুষ আজকে আপনাদেরকে দেখছে। অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুনলেন তাদের গল্প, আমি তো ভীষণভাবে ইন্সপায়ার্ড। তারা এই, আমি শুরুতেই বলেছি এই কথাটা, যে তারা যদি পারে আপনি কেন পারবেন না, এই তথ্যটা দেয়াই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এবং তাদেরকে পরিচয় করিয়ে দেয়া, তারা কতটুকু এগোতে পেরেছে, কতটা নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের এই ফাউন্ডেশনের মূল যে কাজটা, সেটা হচ্ছে আপনার মধ্যে একটা স্বপ্ন তৈরি করে দেয়া, একটু সাহস তৈরি করে দেয়া, যাতে করে আপনি শুরু করতে পারেন, এবং শুরু করে আপনি আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারেন। সেই কাজটাই আমরা করে যাচ্ছি, এবং আপনাদের জন্য যে বাজারটা আমরা তৈরি করে দিয়েছি, যেখানে আপনারা বিনামূল্যে লক্ষ লক্ষ টাকা সেল করছেন এবং কাস্টমার পাচ্ছেন, রেডিমেড কাস্টমার পাচ্ছেন, কারণ হাজার হাজার ছেলেমেয়ে, লাখ লাখ ছেলেমেয়ে এখানে আছে, তারা আপনাদের পণ্য কিনছে, এবং কীভাবে তাদের পরিচয় তৈরি করছে আমাদের জেলাগুলো থেকে, উপজেলাগুলো থেকে, আমাদের যারা দায়িত্বশীল আছেন 5,000, তারা তাদেরকে হেল্প করছে। সো এই পুরো ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা যুব সমাজ জেগে উঠছে, বেকারত্ব থেকে বেরিয়ে আসছে, এবং তাদের নিজেদের একটা আত্মপরিচয় তৈরি করছে। এটাই হবে নতুন বাংলাদেশ। অনেক ধন্যবাদ।